আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চ্যানেল B24। কেরামগঞ্জের নির্বাচনের দ্বিতীয় পর্বে আজকে আমাদের সাথে থাকছেন ভোলা ৪ চরপেশন মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর MM কামাল উদ্দিন স্যার। স্যারের কাছে আমাদের প্রথমে জানার বিষয় হচ্ছে, স্যার আপনার সংক্ষিপ্ত যদি আপনার পরিচয় একটু জানেন কাইন্ডলি। আমার নাম আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন, সংক্ষেপে আমার কাগজপত্রে MM কামাল উদ্দিন। আমার পিতা মরহুম আলহাজ মাওলানা উজির আহমদ রহমতুল্লাহ আলাইহ। আমার পিতা দারুল উলুম সাহারানপুর থেকে ফারেক হয়েছে। এরপরে আমি এখন তো একটি কলেজের সহকারী অধ্যাপক হিসাবে আছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি MPhil গবেষণারত আছি। এবং এখন তো আপনারা জানেন সকলে যে আমি পীর সাহেব সরমানাই ইসলামী আন্দোলনের ভোলা ৪-এর একজন প্রার্থী হিসাবে আপাতত কাজ করতেছি। এই সংক্ষিপ্ত আমার পরিচিতি। স্যার, আজকে তো আমরা যতটুকু দেখতে পারলাম ভোলার এই চরপেশনে বিশাল আপনি একটি পরিবর্তন যাত্রা করেছিলেন। এই যাত্রা থেকে আসলে জাতিকে বা এই চরপেশনবাসীকে কি মেসেজ দিতে চেয়েছিলেন এবং কিরকম সাড়া পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে যাত্রা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সকলের অংশগ্রহণমূলক একটি শোডাউন হয়েছে। সেটা অনেকেরই আজকে মন্তব্য যে ভোলা জেলার অতীতে কোনো সময় এত বড় শোডাউন হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর যে আল্লাহ তাআলার রহমতের সর্বস্তরের মানুষ আমাদের যে ভোলা ৪ আসনটি একটি নদীমাতৃক এবং বিচ্ছিন্ন কতগুলা দ্বীপ নিয়ে বেষ্টিত। সেই হিসাবে আমাদের মনপুরা, বিচ্ছিন্ন দ্বীপ, ঢালচর, চর নিজাম এবং ফাতিলা, কুকরিমুকরি, নজরুলনগর, এই শীতের ভোরে প্রত্যুষে তারা রাত্রে বেলা রওনা করে এখানে ফজরের পরে পাড়ি দিয়ে আমাদের সাথে মিলিত হয়েছে। এটা বিশাল কঠিন ছিল, বিশাল চ্যালেঞ্জ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সেই হিসাবে তাদের সেই অংশগ্রহণ হয়তো আল্লাহর কাছেও সেটা কবুল হয়েছে। সেই হিসাবে একটি সুন্দর অংশগ্রহণমূলক এবং সকলের আন্তরিকতার মধ্যে এটা আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে একটা সুন্দর, আমার মতে এর থেকে কিছু হয় না। এবং আমাদের বিভিন্ন মিডিয়া ইতিমধ্যে এবং বিভিন্ন অনলাইন মিডিয়ায় যেভাবে প্রচারণা করছে, তাদের মতামতও একটি বড় ধরনের শোডাউন, যেটা শুধু সর্বশনই নয়, ভোলাই নয়, সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্তমূলক। আলহামদুলিল্লাহ। যে আজকের আসলে এই পরিবর্তন যাত্রায় নিউজ কভার করতে যে আমিও যতটুকু দেখলাম রোডে যে বিশাল শোডাউন এবং হাজার হাজার মোটরসাইকেল। এই পরিবর্তন যাত্রায় করতে যে এতগুলো মোটরসাইকেল বা কত লক্ষ টাকার মতো খরচ বা প্রতি বাইক প্রতি আমার কিরকম খরচ গেছিল বা কিভাবে এটা সম্পূর্ণ করছিলেন? আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী আন্দোলনের এই নেতা কর্মীদেরকে বিশেষ করিয়া পীর সাহেব সরমানে এমনভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছে যে তাদের এই সংগঠনের একজন কর্মীর অন্যতম বৈশিষ্ট্য হবে নিজের মাল খরচ করা। এটা তাদের সংগঠনের একটি নীতিমালা, অন্যতম নীতিমালা, যার জন্য কোনো হোন্ডার টাকা, কোনো গাড়ির টাকা, কোনো পথ খরচ আমাদের দিতে হয় না। আমি আজ প্রার্থী হিসেবে আমার যে পরিবহনটি ছিল এটা আমি ভাড়া করেছি। আমার ব্যক্তিগত পরিবহনটা ছাদ খোলা ছিল না, এই জন্য আমি একটি মাইক্রো ভাড়া করে নিয়েছি। এটাই আমার খরচ। আচ্ছা, যাই হোক, শুনে খুশি হলাম। আচ্ছা, আমাদের এই যে বর্তমানে যে আপনি নির্বাচনী প্রচার প্রচারণা করছেন, জনগণের কাছ থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছেন বা কিরকম সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জনগণের কাছে তো জনগণের যেই প্রত্যাশার জায়গা দীর্ঘদিন থেকে ছিল। ওই দেশের মানুষ আসলে এক সময় এটা ব্রিটিশ শাসিত দেশ ছিল, তারপরে আবার মুসলমানরা যখন উদ্ধার করেছে, একটা ন্যায় নীতিবান ইমানদার মুসলিম শাসক তারা কামনা করতেছিল। কিন্তু বারবার যারা শাসন করেছে দেশ, তারা ধর্মেরকে ব্যবহার করে টিকে ছিল। কিন্তু তারা ক্ষমতা যখন পাইছে তখন তারা কি করছে, তারা জনমানুষের উপরে নির্যাতন করছে, তাদের অধিকার হরণ করছে। এই জন্য এখন মানুষের এই জুলাই চেতনার মাধ্যমে মানুষের চিন্তা যে এখানে একটি ন্যায় নীতিবান এবং ইসলামী নীতি আদর্শের ভিত্তিতে যদি এখানে শাসক আসে, সেই মানুষের সেই চেতনায় আমি উপলব্ধি করেছি। সেই অর্থে তাদের সকলেরই আকাঙ্ক্ষা যদি এখানে ইসলামের একটি বাক্সে একজন প্রার্থী হয়, আমাদের কাছে এরকম উল্লেখযোগ্য কোনো সংখ্যা দেখি নাই যারা ভোট দিবে না। সেই হিসাবে আশা করি তারপরেও কিছু তাদের ভিতরে নিহিত থাকতে পারে।
আশা করি এখানে 80% ভোট বিশেষ করে চরফ্যাশনে ইসলামের পক্ষে হবে। মাশাআল্লাহ। আরেকটা বিষয় জানা হচ্ছে যে ভোলাতে বিশেষ করে ভোলাকে প্রবীণ যারা যারা অনেক আগ থেকে একটা কথা প্রচলন আছে যে ভোলা বিএনপির ঘাঁটি, বিশেষ করে আমাদের ভোলা চরফ্যাশনে বিএনপির মনোনীত প্রার্থী 3 থেকে 4 বার নাজমুদ্দিন আলম সাহেব এমপি হয়েছিলেন। এক্ষেত্রে কিভাবে প্রচার হবে বা কিরকম মনে হয় যে আসলে কতটুকু সম্ভাবনাময় আছে? ধন্যবাদ আপনাকে। ভোলা বিএনপির ঘাঁটি একসময় ছিল, সেখানে মানুষ যখন যেমন সে যেটা চায়, তার প্রথম চাহিদা, দ্বিতীয় চাহিদা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম চাহিদার স্তর আছে। মানুষ পরিপূর্ণভাবে, দেশের মানুষ মুসলমান, তারা পরিপূর্ণভাবে একজন ইমানদার, একজন কোরআন সুন্নাহ ভিত্তিতে একজন শাসক চায়। কিন্তু তা না পাইলেও একবারে কথা বলে না যে দধির সাথে একটু গোল দিয়েও মিটাইতে চায়। এই হিসাবে বিএনপি যে শাসন করছে, তারা কিন্তু বিএনপি ধর্মকে ব্যবহার করিয়া এখানে শাসন করছে। কারণ তারাই তো বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম আনছে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস আনছে। কিছুটাও মানুষ সেখানে ধর্মের কিছুটা স্বাদ ওখানে গ্রহণ করিয়া তাদের প্রতি একটু ঝুঁকেছিল। বিশেষ করে 4 দলীয় জোটের মধ্যে ইসলামের বা শেখুল হাদিস আজিজুল হক সাহেব ছিলেন এবং জামাতে ইসলামের প্রার্থী ছিল, ঐক্য জোট ছিল, এরকম অনেকগুলা। তারা এখন কিন্তু তাদের সাথে নাই। তাদের শেখুল হাদিস আজিজুল হক সাহেবের যে মামুনুল হক সাহেব, তাদের যে সংগঠন, তাদের যে চিন্তা চেতনা, তারা আমাদের সাথে আছে এবং জামাতে ইসলাম আমাদের সাথে আছে। এরকম এখন বর্তমানে জুলাই আন্দোলনের যে চেতনা, যে সবচেয়ে এখানে যে নতুন তরুণদের ভোট, তরুণদের চেতনাও আমাদের সাথে আছে। এই হিসাবে আশা করি এখন বিএনপি না, এখন মানুষ ইসলামের কোরআন সুন্নাহ ভিত্তিতে শাসক চায় এবং যারা ন্যায় নীতি ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠা করে এবং শাসক চায়। সেই হিসাবে বিএনপিকে যেই জন্য মনে করেন 100% চাহিদা ছিল, 25% পাইলেও মানুষ, 20% পাইলেও ওইদিকে ঝুঁকেছিল, যেহেতু পাওয়া যায় না। এখন যেহেতু তাদের 70-80% বা তাদের চাহিদা পূরণ করার মতো প্রার্থী এখন সারা বাংলাদেশই হয়ে গেছে, এখন আর বিএনপির সেই চাহিদা থাকার কথা না মানুষের কাছে। আর আমরাও দেখতেছি বিএনপির কথা এখন আর বলে না। আর বিশেষ করে বিএনপি এর আগে যা ছিল, বিশেষ করে গত জুলাই আন্দোলনের পরে তাদের কিছু নেতা কর্মীর কর্মকাণ্ডে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে। যেমন তাদের একজন কর্মীকে তারা পাথর মারিয়া যেভাবে হত্যা করছে, এটা জাতি খুব খারাপ ভাবে নিছে। তারপরে আজকে আমাদের দেশে যদি আমরা তাকাই, যে রাস্তাঘাটে এই ফুল কালবাড়ে, এই টোল প্লাজায় এবং এই যে সদরঘাটে আমাদের ঘাটগুলাতে আগেও যা ছিল তাও এখনই তারা আছে। এখন একটা শ্রেণী নিশ্চয়ই এদেরকে টাকা উঠায়, চাঁদা উঠায়। এরা কারা? অনেকেরই সন্দেহ যে এদের সাথে তো বিএনপি জড়িত বা কিছু কিছু জায়গায় আছেও দেখা যায়। মানুষ পরিবর্তন চায়। আগে যেরকম আমলে যেরকম ছিল, এখনো সমাজটা এরকম, এখনো একটা শ্রেণীর কাছে জিম্মি থাকতে, এটা মানুষ চায় না, মানুষ স্বাধীন থাকতে চায়। ধন্যবাদ। আরেকটা বিষয় জানা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যতটুকু কার্যক্রম করে বা নির্বাচন যতটুকু প্রচার প্রসারণা পদযাত্রা যতটুকু করতেছেন, সর্বশেষ কিন্তু নির্বাচনের ফলাফল কতটুকু নিজের ঘরে আনা যায় বা কতটুকু নির্বাচন সুস্থ হতে পারে বলে বা আপনার ধারণা কি, বা কতটুকু কি হতে পারে? বিশেষ করে আমরা এই সাংবাদিকতার কাজে জনগণের সাথে মিশতে গেলে বুঝতে পারি যে আসলে ভোট তো দিব, কিন্তু আসলে রাখতে পারবে কিনা বা কেন্দ্র কতটুকু সুস্থ থাকতে পারে বা এটা আশঙ্কাজনক আছে কিনা, আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা আমরা আশা করি ইনশাল্লাহ এখানে এবার ভোট এত ব্যতিক্রম হবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে ঈদের দিনের মতো একটা ভোট দিয়ে আসবেন। আমরা যেহেতু তিনি এখন রাষ্ট্রপ্রধান, তার সেই তার দিকেই দৃষ্টি দিয়ে আমরা আছি এবং আমরাও এটা লক্ষ্য করতেছি যাতে নিরপেক্ষভাবে হয় এবং মানুষদেরকে আমরাও আশ্বস্ত করতেছি। কারণ এখন এইবার আশা করা যায় প্রশাসন, বিগত সরকারের আমলে সরকারের প্রশাসন তারা পক্ষপাতিত্ব করছে, যার জন্য নির্বাচনগুলো ফেয়ার হয় না। এবার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, প্রশাসন সেই দায়িত্ব নিবে না। পুলিশ বাহিনী ইতিমধ্যে এবং আর্মি যারা আছে, নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে, তারা কোনো কারোর পক্ষপাতিত্ব করবে না, এটাই আমাদের আশা। তারপরেও সময় আসুক, দেখা যাক তখন আমাদের বক্তব্য কি হবে, সেটা আমরা আরো সামনে, এখন সবেমাত্র তফসিল ঘোষণা হয়েছে, ইনশাল্লাহ সামনের দিকে আমরা তাদের কর্মকাণ্ড দেখি কি হয়, তখন আমাদের সময় উপযুক্ত আমরা ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা করণীয় আমরা তখন ইনশাল্লাহ গ্রহণ করব। আচ্ছা, যেহেতু আপনি ভোলা 4 থেকে নির্বাচন করছেন, তো এখানে এই ভোলা 4-এর চরফ্যাশনের মনপুরা মানুষের নিয়ে বা এখানকার স্থানীয় নিয়ে আপনার চিন্তা ভাবনা কিরকম বা কি করার প্ল্যান আছে? এখানে
আমি আসলে আমার কর্মজীবন ধরতে গেলে এখান থেকে শুরু হয়েছে। পড়াশোনার পরে আমি এই এলাকায় গণমানুষের সাথে মিশে আমার চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু এখানের, যার জন্য এই অঞ্চলের মানুষের কাছে যেরকম আমার একটা মিশার সুযোগ হয়েছে যথেষ্টভাবে, ব্যক্তিগতভাবে আমি তাদেরকে নিয়ে আমার সবসময় স্বপ্ন থাকে। আমি আমি বাংলাদেশের এই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যে একটা অ্যাসোসিয়েশন আছে, আমি সেন্ট্রাল কমিটির মেম্বার, এবং আমার একটি লাইসেন্স আছে যেটা হলো মেন পাওয়ার ভিত্তিক জনশক্তি রপ্তানি। তো এই জিনিস নিয়ে আমি গবেষণা করি আমার মনের থেকে। আমি আজ থেকে কয়েক বছর আগে, 3 বছর আগে আমার লাইসেন্সটা করি। এই কথাটা এই জন্যই বলতে চাইতে যে আমার অনেক কিছু, তুমি এই নাম দিছো কেন, যে উপকূলীয় অঞ্চলের জনসম্পদের এই ম্যান পাওয়ারকে আমি জনশক্তিতে রূপান্তরিত করে এদেরকে যথোপযুক্ত প্রশিক্ষণের আওতায় আনিয়া আমি এদেরকে বিদেশে রপ্তানি করিয়া এই দেশের মানুষের যে বড় অভাব, যে বেকার, শিক্ষিত বেকাররা, যে যুবকরা যে বেকার, এই বেকারত্বর হার কমে আনা এই এলাকার আমার বড় ধরনের একটা টার্গেট ছিল। এই জন্য আমি আমার লাইসেন্সের নাম দিয়েছি। সেই চিন্তা আমার আছে। ইনশাল্লাহ আমি যদি এখানে রাষ্ট্রীয় দায়িত্ব পাই, সেই রাষ্ট্রীয় দায়িত্বের কাজে লাগে এই এলাকার উন্নয়নের জন্য প্রথমত আমার কাজ থাকবে শিক্ষিত বেকার যুবক যারা, এবং তারপরও যে এই এলাকার মানুষের মাছের সাথে যারা, কৃষির সাথে যারা আছে, তাদের কর্মকাণ্ডের উপরে উন্নত ট্রেনিং দেওয়া, তাদেরকে আরো এই যুগোপযোগী জনশক্তিতে রূপান্তর করার জন্য আমি বিভিন্ন পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এবং এই উপকূলীয় অঞ্চলে আমার এলাকার আগে একটি বক্তব্য বিভিন্ন পত্র পত্রিকায় আসছে যে একটি বাড়ি একটি রিসোর্ট। আমি এই বক্তব্য দিছি, ইনশাল্লাহ সেই বক্তব্য আমার আছে, দেখতে পাবেন যে একটি বাড়ি যদি তার যেই বাড়িটি, একজন দরিদ্র মানুষ, তার 2% জমিনের বাড়ি আছে, 5% জমিনের বাড়ি আছে, সেই বাড়িটা যদি সে একটি রিসোর্ট আকারে সাজায়, রিসোর্ট সাজাইলে সেখানে বড় কিছু খরচ হবে না, সেটা আমি সেই পরিকল্পনা উপস্থাপন করেছি। তাহলে এটা একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হবে এবং মানুষ নিজের ঘরে বসে, নিজের বাড়িতে বসে সে ইনকাম করতে পারবে। সেই পরিকল্পনা আমার আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেয়, আমার এই যে অভিজ্ঞতা আছে আমার, এবং যাদের বিশেষজ্ঞ আছে তাদের সাথে আমি শেয়ার করিয়া এবং তাদের আমার সাথে সমন্বয় করিয়া এই এলাকার জনগণের উন্নয়নের জন্য, উন্নতির জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, যেহেতু মানুষের শিক্ষা, স্বাস্থ্য একটা মৌলিক অধিকার, তার ভিতরে আমাদের বিশেষ করে ভোলাতে যে যোগাযোগ ব্যবস্থা খুবই জীর্ণ অবস্থাতে আছে। সেক্ষেত্রে যে ভোলাতে যে সেতুর একটা আওয়াজ তুলতেছে, সেতুর দাবি নিয়ে, এক্ষেত্রে আপনার পক্ষ থেকে মানে এটা আমার এই কয়েকদিন আগে দেখবেন যে আমার ফেসবুকে একটা বক্তব্য আপনারা দেখছেন ভাইরাল, ভোলায় সেতু নিয়ে আমি বক্তব্য তো দিছি। দীর্ঘদিন ধরে আমার এই আন্দোলনের সাথে আমি আছি, আন্দোলনের সংগ্রামে। তারপরে প্রেস ক্লাবে একটি বক্তব্য, আমি সেখানে আমার সাক্ষাৎকার নিয়েছি বিভিন্ন মিডিয়ায়। এখানে আমি বলেছি, গ্লোবাল টিভির সাক্ষাৎকারে সম্ভবত আমি বলেছিলাম যে ভোলায় এই ব্রিজ তো একেবারে সময়ের দাবি এবং এটা এক জায়গায় প্রাপ্য। এই ভোলায় ব্রিজ দিলে শুধু ভোলাবাসী লাভবান হবে না, এটা দেশ লাভবান হবে। কারণ ভোলায় ব্রিজ দিলে, এই ব্রিজ পার হয়ে আসলে দেশের রেমিটেন্স বাড়ে। বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জন হয় হলো এই আমরা জনশক্তি রপ্তানির মাধ্যমে। কিন্তু পৃথিবীর উন্নত বিশ্বে বৈদেশিক মুদ্রা হয় এর মাধ্যমে, পর্যটনের মাধ্যমে। মানুষ ঘুরতে আসে, তারা বিদেশি মুদ্রা এখানে খরচ করে। তো এই 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 চিন্তার আলোকে আমি বলছি যে আমাদের এই ব্রিজটা দিলে দেশ উন্নয়ন হবে, ভোলা তো উন্নয়ন হবেই। দেশের প্রয়োজনে, দেশের অর্থনীতির প্রয়োজনে ভোলা ব্রিজ দিতে হবে। এটা নিয়ে তো আমার বক্তব্য আছে, ইনশাল্লাহ আমরা কাজ করব। এবং পাশে আমার আরো একটা জিনিস ছিল, সেটা আমাদের যারা ইতিপূর্বে যারা আন্দোলন সংগ্রাম আছে তাদের থেকে বক্তব্যটা বাইরে না, এটা আমার, যে ভোলা একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। তাই চিন্তা করি, কি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট বরিশাল নেই, ভোলায় কেন? আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ রাষ্ট্র হচ্ছে, 1000 দ্বীপের রাষ্ট্র ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আমি দেখছি যে ছোট্ট একটা মানে এরকম শহর অঞ্চলের মধ্যে আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেমন এই যে বালি যে একটা জায়গা, এটা ছোট্ট একটা জায়গা, কিন্তু নদীর মধ্যে ল্যান্ড করে। এয়ারপ্লেন ল্যান্ড করতে হলে অনেক জায়গা লাগে রানওয়ের জন্য, কিন্তু জায়গা কম। আমাদের ভোলা কক্সবাজার কিন্তু এদিকে আসে, এই নদীর মধ্যে দিয়ে প্লেনটা নামবে, নামে আসতে এয়ারতে উঠিয়ে দিবে। শেষে ভোলা একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হতে পারে, এটা নিরাপদ। পানির মধ্যে থেকে যদি ঘুরে রানওয়ে তাহলে হতে পারে। হইলে ভোলায় যে দৃশ্য আছে, একই জায়গায় সুন্দরবনের দৃশ্য আছে, একই জায়গায় কক্সবাজারের দৃশ্য আছে,
সমুদ্র সৈকতের দৃশ্য আছে, একই জায়গায় সূর্য অস্ত উদয়ের দৃশ্য আছে। ইনশাল্লাহ সেটাকে করতে পারলে মানুষ সারা পৃথিবী থেকে এখানে আসবে। এখন ডিজিটাল জগৎ এটাকে উপস্থাপন করতে পারলে মানে আর আসবে। বিদেশ থেকে মানুষ, ইউরোপ আমেরিকা থেকে মানুষ এখানে আসবে, উন্নত বিশ্ব থেকে মানুষ এখানে আসবে, অস্ট্রেলিয়া থেকে আসবে, দেখতে আসবে। এই জন্য এটা যদি আমি আজকে আপনাদের মাধ্যমে আবারও সেই দাবি আমি মিডিয়ার মাধ্যমে জানাতেছি যে ভোলা ইনশাল্লাহ ব্রিজ এবং আন্তর্জাতিক পর্যায়ের একটি এয়ারপোর্ট, আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। জি আলহামদুলিল্লাহ স্যার, রাত্র অনেক হয়ে যেতেছে, তো আমরা একে সর্বশেষ প্রোগ্রাম সম্পূর্ণ করে আসছি। আমাদের মাত্র 2টি প্রশ্ন, তার ভিতরে একটি হলো যে আমরা জানি বাংলাদেশের সম্ভাবনা 8টি দল মিলে যুগোপযোগ আন্দোলন চলছে এবং তারা নির্বাচনী একটা সমঝোতার ভিতরে আসতেছে। যদি বলা চরপেশন সমঝোতার মাধ্যমে আপনাকে ছাড়া ব্যতিক্রম অন্য কাউকে যদি নমিনেশন দেওয়া হয় ওই 8 দল থেকে সিদ্ধান্তে, সেক্ষেত্রে আপনি বা আপনার দল কিভাবে নিবে বা কিভাবে এটার কার্যক্রম পরিচালনা করবে সামনের নির্বাচন? দেখেন, আমাদের পীর সাহেব সম্মানের একটি স্লোগান হলো নেতা নয় নীতির পরিবর্তন চাই। নেতার তো বড় বিষয় না এখানে, নেতা আমাদের দল, আমাদের যে বিজ্ঞ, আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, আমাদের পীর সাহেব সরমানের সহ তারা বিজ্ঞ যে আছে, তারা যাকে উপযুক্ত মনে করবে। আর ইসলামের একটা এআই হলো নীতিমালাই হচ্ছে যে একজন ব্যক্তি নিজেকে নেতা ভাবাটা এটা ঠিক না। নিজেকে নেতা ভাবাটা এটা ইসলামের খেলাফ জিনিস। এখানে দল যদি মনে করে আমরা দলের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা ইসলামের পক্ষে ভোট চাইব, এই ভোটটা দেওয়া হবে ইসলামের পক্ষে, ইসলামী দলের পক্ষে, এটা তো আমাকে না। এখন দল যাকে দেয়, এবং বিশেষ করে এখন 8 দলের সকলেরই বক্তব্য, এটা আমার না, যে 8 দলের যেই প্রার্থী সবাই মিলে তার সাথে কাজ করবে। আমাদের পীর সাহেব চরমনায় আমাদেরকে মাহফিলের সময় সকলকে বসে বলছে যে অন্য দলের যদি হয় তাহলে এর থেকেও বেশি স্পিড রাখে কাজ করতে হবে। আমাদের একই, এর থেকে পার্থক্য কোনো বক্তব্য নাই। আর এটা থাকলে আমার ব্যক্তিগত বিশ্লেষণে তাহলে সে সবের থেকে মাহরুম হবে। কেউ যদি এরকম থাকে যে না আমি প্রার্থী হইতে হবে, এটা থাকতেই পারে না একজন প্রার্থী। ধন্যবাদ। জি স্যার, আসলে আজকে সারাদিন আপনি ব্যস্ততা ছিলেন, তার ভিতরেও আপনি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ বিষয় হলো আমাদের এই চ্যানেল B20 মাধ্যমে আপনি আপনার বলা এই চরপেশন মনপুরাবাসীকে যদি আপনার কিছু বলার থাকে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের মাধ্যমে এই চরপেশন মনপুরা তথা ভোলা জেলার অনেক উন্নয়ন হবে। এখানে আসলে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে বিষয়টা, এটা আপনারা তুলে ধরবেন। আপনাদের উত্তর আমি উন্নতি কামনা করতেছি এবং চরপেশন মনপুরার এই যে বিচ্ছিন্ন দ্বীপগুলা, এই এলাকার অবহেলিত জনপদকে আপনারা তুলে ধরবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। জি স্যার, আল্লাহ ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।